পৌষ মাস, কিন্তু পশ্চিমের আকাশে সবেমাত্র সূর্য অস্ত হয়েছে, তাই গোলাপি আভা কিছুটা অংশ জুড়ে এখনো রয়েছে। গরু নিয়ে গ্রামে ফিরছে মায়াবতী। সে অনেকটা হাঁপিয়ে গেছে। গরুটা আজকে অনেকবার জেদ করে দড়ি ছিঁড়ে সে জঙ্গলের ভেতরে ঢুকে গেছিল। অনেক কষ্ট করে মায়াবতী খুঁজেছে আর টানতে টানতে নিয়ে যাচ্ছে গ্রামের উদ্দেশ্যে। আরে চল লালি, তাড়াতাড়ি চল। এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি চল, বড্ড ঠান্ডা, তাড়াতাড়ি চল। গরুটা যেন আজকে জঙ্গল ছেড়ে যেতেই চাইছে না। হঠাৎ ঝুপ করে সন্ধ্যা নামে, চারিদিকে অন্ধকারে ঢেকে যায়। মায়াবতী ভয়ে চমকে ওঠে। তাড়াতাড়ি চল, রাত হয়ে গেল, জায়গাটা যে ভালো নয়, তাড়াতাড়ি চল। গরুর দড়িটা শক্ত করে ধরে হাঁটতে থাকে মায়াবতী। দূরে মায়াবতী শুনতে পায় একটা হাসির কণ্ঠ। কয়েকজন ছেলে মিলে এক জায়গায় বসে হাসাহাসি করছে। আমি এদিকটা যাবো না। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল বলছি। সেই আবারও বসেছে, ওই দেখ, সেই আবারও বসেছে বদমাইশদের আড্ডা। দেখলেই তো নোংরা কথা আর টিটকেরি। চল চল, তাড়াতাড়ি চল। যা বলেছিস, কিন্তু এই জিনিসটা বেশ ভালো। মায়াবতী গরুটাকে টানতে শুরু করে গলায় বাঁধা দড়িটাকে ধরে। এত ভারী গরুটাকে সে কি একা টেনে নিয়ে যেতে পারে? তবুও অনেক কষ্ট করে জঙ্গলের ধারে একটা পুরনো গাছের তলায় এসে উপস্থিত হয় মায়াবতী। লক্ষ্য করে সে গাছের তলায় বসে দুজন ছেলে গল্প করছে। শুকনো হয়ে যাওয়া কাঠকুটো জড়ো করে আগুন জ্বালিয়েছে শীতের হাত থেকে বাঁচার জন্য। মায়াবতীকে দেখে তার দিকে তাকিয়ে ছেলে দুটো হেসে ওঠে। আস্তে আস্তে এগিয়ে আসে মায়াবতীর দিকে। এই রে, এবার কি হবে? চল তাড়াতাড়ি লালি, তাড়াতাড়ি চল। মায়াবতী ভয়ে কুঁকড়ে যায়। আশেপাশের পরিবেশ হঠাৎই ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠান্ডা শীতল বাতাস বইতে থাকে। কি গো সুন্দরী, কোথায় যাচ্ছ? দাঁড়াও একটু। মায়াবতী ভয় পেয়ে যায়। মায়াবতীর গরুটা এগিয়ে আসে, আর সেটা দেখে ছেলেটা ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে গাছতলায় বসে থাকা দ্বিতীয় ছেলেটা এগিয়ে এসে বলে, কি রে, এত ভয় পেলে হবে নাকি? হ্যাঁ, দেখি দেখি সুন্দরীকে, দেখি একবার। চলে যাও, চলে যাও এখান থেকে, শয়তান, চলে যাও। ছেলেটা বড় বড় চোখ করে মায়াবতীর দিকে তাকায়। মায়াবতীর সুন্দর শরীরের প্রতি তার কুদৃষ্টি। এমনিতেই শীতের রাত, চারিদিকে অন্ধকার। মায়াবতী সাহায্যের জন্য খুঁজলেও কাউকে পায় না। বদমাস ছেলেটা হাসতে থাকে, ধরে নেয় মায়াবতীর হাত। আরে ধর ধর। ছাড় শয়তান, ছাড় বলছি, ছাড়। গাছগুলো দুলে দুলে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করছে। ছাড় শয়তান, ছাড় মায়াবতী বলছি, চিৎকার ছাড়। করতে শুরু করে। শয়তান! খুব চিৎকার করে মায়াবতী জোরে একটা থাপ্পড় মেরে দেয় সেই ছেলেটার গালে। সঙ্গে সঙ্গে ছেলেটা রেগে গিয়ে মায়াবতীকে জোরে ধাক্কা দেয়। দূরে ছিটকে পড়ে যায় মায়াবতী। তারপর কোনো রকম উঠে মায়াবতী দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে এসে উপস্থিত হয়। দরজা খোলো মা, দরজা খোলো। বাপু, ঘরের দরজায় বারবার ধাক্কা দিতে থাকে। দরজা খোলো, দরজা খোলো বাপু। শীতের রাতে তার চিৎকার চাপা পড়ে যায় কুয়াশার চাদরে। দরজা খোলো। গোটা গ্রামটাকে যেন একটা কুয়াশার চাদর ঘিরে রেখেছে। তারপরে ঘটে যায় একটা অঘটন। এরপর বেশ কিছুদিন কেটে যায়। অন্য এক জায়গায় একদিন সকালবেলা
অরুণ আজকে তার মামার বাড়িতে এসেছে। তারা 4 ভাই বোন এক জায়গায় জড়ো হবে। তারই আসতে একটু দেরি হয়ে গেছে। অরুণ ঘরের ভেতরে প্রবেশ করে দেখে খাটিয়ার উপর বসে গল্প করতে ব্যস্ত তার দাদা প্রশান্ত, মেজ বোন অরুণিমা, ছোট বোন শিউলি। সকলে অরুণকে দেখে বলে, আমরা সকাল থেকেই চলে এসেছি, তোর আসতে এত দেরি হলো দাদা? আসলে একটা মিটিং পড়ে গেছিল, সেটা সেরেই এলাম। ভেবেছিলাম তুই না এলে আমাদের এবারে পিকনিকটা ক্যান্সেল হয়ে যাবে। একদম না, এই সুযোগেই তো আমরা 4 ভাই বোন এক জায়গায় মিলিত হই। কোনো একটা পরিকল্পনা বাতিল হলে আবার যে কবে দেখা হবে তার কোনো ঠিকই থাকবে না। তাছাড়া আমাদের আদরের ছোট বোনের জন্মদিন বলে কথা। দাঁড়া, আমি মাকে বলে আসি। অরুণিমা চলে যায়। 3 জনে বসে গল্প করতে থাকে। আসলে এরা মামাতো ভাই বোন। পড়ার সূত্রে, চাকরি সূত্রে সবাই অনেক দূরে দূরে থাকে। তাদের ছোট বোন শিউলির জন্মদিন, তাই তারা আবারও একত্রিত হয়েছে। তবে এবারে শিউলির একটা পরিকল্পনা আছে। সবাই দিনের বেলা করে, আমরা রাতের বেলা করব। এটাই তো রোমাঞ্চকর অনুভূতি দেবে, কি বলিস দাদা? খুব ভালো বুদ্ধি তোর। কালকে তাহলে আমরা দুপুর বেলা করে বেরাবো, তাহলে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। সেই ভালো। সকলেই কথা বলছিল, এমন সময় অরুণিমা হাতে করে চা আর একটু তেলে ভাজা নিয়ে আসে। 4 ভাই বোনে মিলে বসে আড্ডা মারতে থাকে। চায়ের সাথে গরম গরম তেলে ভাজা বেশ জমে যায়। কি করে কি হবে, কি কি থাকবে, কিভাবে তারা যাবে, কে কোন দায়িত্বে থাকবে, এইসব পিকনিকের যাবতীয় জিনিস সম্পর্কে আলোচনা করতে থাকে তারা। পরের দিন দুপুরবেলা ভাত খেয়ে দিয়ে যখন সমস্ত কিছু গুছিয়ে এই গাড়িতে করে বেরোতে যাবে, তখনই ঘটে একটা সমস্যা। ওদের সাথে যাওয়ার কথা ছিল রঘু কাকার সঙ্গে মালতী মাসির। আসলে পিকনিকের রান্নার দায়িত্বে, ছোটখাটো কাজের দায়িত্বে ওনাদেরকেই রাখা হয়েছিল, কিন্তু দুজনের কেউই ওদের সাথে যুক্ত হতে পারল না। আরে চিন্তা নেই, আমরাই করে নেব সব। একদম। ভেবেছিলাম কাকা বাজার করবে, চিন্তা কি, আমরাই বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে একবারে চলে যাব, আর ওইখান থেকেই কোনো একটা লোককে কাজের জন্য ব্যবস্থা করে নেব। আমরা টাকা দিয়ে রেখে দেবো, কোনো অসুবিধা হবে না রে, কি বলিস তোরা? প্রশান্তর কথায় সবাই সম্মতি জানায়। তারপর গাড়িতে উঠে পড়ে গাড়িটা স্টার্ট দিয়ে দেয়। সুন্দর দুধারের গ্রাম্য পরিবেশের রাস্তা দিয়ে তারা চলেছে। তারা বিভোর হয়ে যায় প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে। গ্রাম ছেড়ে তারা অনেকদিন শহরে ছিল। এমন সময় গাড়িটা জোরে ব্রেক কষে থেমে যায়। আবার কি গন্ডগোল? আর ভালো লাগে না। কি হয় বলতো বারবার আমাদের সাথে? আমার মনে হয় টায়ার পাল্টাতে হবে। চল টায়ারটা পাল্টে নি। কিছুক্ষণের মধ্যে প্রশান্ত আর অরুণ মিলে গাড়ির মেরামতি করে ফেলে। তারপর তারা গন্তব্যস্থলে রওনা দেয়। গন্তব্যস্থলে রওনা হওয়ার আগে একটা মাংসের দোকানে তারা থামে। মাংসের দোকানের ভেতরে কাকা মাংস কাটছে। এই দাদা, আমি কিছুটা মাংস কিনে নি। অরুণ এগিয়ে যায় সেই দোকানে। দোকানে কাকার কাছ থেকে সে মাংস কিনে নেয় এবং কাকাকে বলে, আচ্ছা কাকা, কোনো লোক পাওয়া যাবে এখানে যে আমাদের হাতে হাতে একটু কাজ করে দেবে? তোমরা কোথায় যাবে? মায়া জঙ্গলে। আজকে আমরা ওখানে রাতের বেলা পিকনিক করব।
ও জঙ্গল ভালো নয় বেটা, চলে যা এখান থেকে। ওই জঙ্গলে অতৃপ্ত আত্মা থাকে, তোরা বিপদে পড়বি। চলে যা, ও জায়গা একদম ভালো না, যাস না। আপনি ভয় দেখাচ্ছেন নাকি? আমি শুনেছিলাম জঙ্গলটা খুবই সুন্দর, আমি ওই জঙ্গলে যাবই। তুই আয় দাদা, অনেক রাত হয়ে গেল, তাড়াতাড়ি আয়। আপনাকে অত শত ভাবতে হবে না, আপনি শুধু বলুন কোনো লোক পাওয়া যাবে কি না, যে আমাদের সাথে একটু আমাদের হাতাহাতি করে কাজ করে দেবে। ওই জঙ্গলে একদম যাস না, ও জায়গা একদম ভালো না, যাস না। রাত হয়ে যাচ্ছে দাদা, অনেকটাই রাত হয়ে গেছে। চল চল, নয়তো ওখানে যেতে আরো দেরি হয়ে যাবে। চারজনেই আবার গাড়িতে চলে আসে। কাকার কথা তারা কিছুই শোনে না, উপেক্ষা করে। তারপর তারা সেই জঙ্গলের ধারে পৌঁছায়। ততক্ষণে সূর্য অস্ত গিয়ে সন্ধ্যার অন্ধকার জঙ্গলটাকে ঘিরে ফেলেছে। সত্যি মায়া জঙ্গল, এই শীতে পূর্ণিমার আলো জঙ্গলের ভেতরে ঢুকছে। এই জঙ্গলের নাম কেন মায়া, সেটা এই জঙ্গলে এসেই বোঝা গেল। শীতের পূর্ণিমার চাঁদের আলো জঙ্গলের ভেতরে ঢুকছে গাছের ফাঁক থেকে। জঙ্গলটা পুরো মায়াময় লাগছে। হালকা ঠান্ডা বাতাস বইছে। জঙ্গলের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখে তারা সমস্ত উপকরণ নিয়ে আগুন জ্বালিয়ে বসল। এমন সময় সেখানে উপস্থিত হয় একটা লোক। মুখটা কালো চাদর দিয়ে আড়াল করা, তাকে ভালো করে দেখাই যাচ্ছে না। অদ্ভুত লোকটা গাছের আড়াল থেকে অনেকক্ষণ ধরেই তাদের দিকে দেখছিল, আর সেটা দেখতে পেয়ে সবাই চমকে ওঠে। ওই দেখ দাদা, ওখানে কে? হ্যাঁ তাই তো, কে বলতো ওখানে? তোমায় কে পাঠিয়েছে? চাচা পাঠিয়েছে? লোকটা কিছু বলে না, শুধু ঘাড় নাড়ে। সঙ্গে সঙ্গে শিউলি বলে ওঠে, তাহলে একটু জলের ব্যবস্থা করো। আমরা জলের ব্যবস্থা করে উঠতে পারিনি। তারপর শুকনো কাঠ, অনেকটা রাত হয়ে গেল, মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল বলে। লোকটা কিছু না বলেই ঘন জঙ্গলের দিকে চলে গেল। লোকটা জঙ্গলের গভীরে একটা গাছের কাছে গিয়ে উপস্থিত হয়। হাত নাড়িয়ে কিছু একটা ডাকতে থাকে, ইশারা করতে থাকে। আর তখনই গাছের উপর থেকে নেমে আসে এক মহিলা, অত্যন্ত রূপবতী মহিলা। নেমেই সে বলে, এসে গেছে আমার শিকার, এসে গেছে, আমি এক্ষুনি যাচ্ছি, আয় আয়। মায়াবতী হাত নেড়ে কিছু একটা ইশারা করে। গাছের আড়াল থেকে বেরিয়ে আসে প্রকাণ্ড একটা গরু। লম্বা তার শিং, চোখ দুটো যেন রক্তবর্ণ। লোকটার সাথে ওরা এসে উপস্থিত হয় পিকনিকের সেই জায়গায় যেখানে চার ভাই বোন বসে গল্প করছিল। ওদেরকে দেখে সকলে চমকে ওঠে। আরে বাহ, তুমি তো আরেকজনকে নিয়ে এলে, ভালোই হয়েছে। আমাদেরই রান্না করার লোক লাগতো, রাতটা তো অনেকটাই হয়েছে। এই তোরাও তাড়াতাড়ি হাত লাগা। কেউ লক্ষ্য করে না এই সময় মায়াবতীর চোখটা দপ করে জ্বলে আবার নিভে যায়। তারপর সকলে যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, রান্না করতে থাকে। হঠাৎ করে তারা গাছের আড়ালে কিছু একটা আওয়াজ পায়। কেউ যেন কিছু একটা খাচ্ছে কচর মচর করে, একটা আওয়াজ হচ্ছে। আরে সেই দুজন কোথায় গেল? কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে এই দেখ, আমাদের এখান থেকে মুরগির মাংস উধাও। তার মানেটা কি? তার মানে ওরা চোর, ওরা আমাদের খাবার চুরি করতে এসেছিল। গাছের আড়াল থেকে খিলখিল করে একটা হাসির শব্দ আসে। কেউ যেন কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর হাসছে। এই দেখে তারা আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যায়, আর দেখে গাছের পেছনে বসে আছে সেই মেয়েটা, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মাংস। আরে তুমি কেমন মেয়ে? তুমি আমাদের ওখান থেকে মাংস চুরি করে খাচ্ছ? চুরি করতে লজ্জা লাগে না? তুমি এত বড় হয়েও চুরি করো?
ছি 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 ছি, আবার কাঁচা মাংস খাচ্ছ, ছি ছি। শিউলি কথাটা বলতে বলতে এগিয়ে যায়। এমন সময় সেই মায়াবতী রেগে ক্রুদ্ধ হয়ে ওদের দিকে তেড়ে আসে আর বলে, বড্ড খিদে আমার বড় খিদে। অনেক দিন খাইনি তাজা রক্ত মাংস। রক্ত মাংস আমার অতীব প্রিয়। আমি আমি রক্তের গন্ধ পাচ্ছি, আর রক্তের গন্ধ পাচ্ছি, তাজা রক্তের গন্ধ। কি সুস্বাদু রক্তের গন্ধ। দেখি দেখি দেখি, তোর হাত দেখি। মায়াবতী এগিয়ে আসে শিউলির দিকে। শিউলি কাজ করতে গিয়ে তার হাত কেটে গেছিল, সেখান থেকে রক্ত টপ টপ করে পড়ছে। মায়াবতী সেই রক্ত দেখে নিজেকে আটকাতে পারে না। শিউলির হাতটা মুখে পুড়ে চোচো করে টানতে থাকে শিউলির আঙুল থেকে বেরিয়ে আসা রক্তগুলোকে। আহ আহ আহ, ছাড় ছাড় আমার বোনকে, ছাড়। আরে পাগল হলো নাকি? ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। অরুণিমা, অরুণ, প্রশান্ত সকলে এগিয়ে আসে। এমন সময় সেই ভয়ঙ্কর দেখতে গরু লালি ওদের দিকে তেড়ে আসে। প্রশান্ত আর অরুণকে তাড়া করে। তারা দৌড়াতে থাকে, তাদের পেছনে লালি দৌড়াচ্ছে। ভয় পেয়ে যায় তারা। আরে এটা কি? কে আছো? বাঁচাও বাঁচাও, কে আছো? এটা কে পিছনে পড়লো? কে আছো? আমাদের বাঁচাও, বাঁচাও আমাদের, কে আছো? আমাদের বাঁচাও। এইদিকে ততক্ষণে অরুণিমা এগিয়ে গেছিল মায়াবতীর পিশাচের দিকে। অরুণিমার গলা শক্ত করে ধরে সেই লোকটা। তার চোখটা দপদপ করে জ্বলছে, মুখের দুপাশ থেকে বেরিয়ে আসছে এই বড় দুটো লম্বা লম্বা দাঁত। সেই দাঁত দিয়ে অরুণিমার গলায় কামড় বসাতেই যাবে, এমন সময় অরুণিমার ফোনটা বেজে ওঠে আর সঙ্গে সঙ্গে চলতে থাকে একটা গান। এই মন্ত্রের শব্দে দুজনে কানে চাপা দেয় আর অদৃশ্য হয়ে যায়। ওদের সামনে থেকে শিউলি আর অরুণিমা ভয় পেয়ে যায়। তবে দিদি, এরা কি মানুষ নয়? না, সেই কাকা আমাদের এদের কথা বলেছে। এরা সকলে পিশাচ। এদের ছেড়ে আমাদের পালাতে হবে, আমাদের পালাতে হবে এখান থেকে। কিন্তু দাদারা, চলো আমরা খুঁজি ওদের। অরুণিমা আর শিউলি দুজনে মিলে প্রশান্ত আর অরুণকে খুঁজতে থাকে। তারা জঙ্গলের বিভিন্ন জায়গায় খোঁজার চেষ্টা করে। আস্তে আস্তে এই মায়া জঙ্গল যেন তার রূপ পাল্টাচ্ছে। গাছগুলো আস্তে আস্তে লম্বা হয়ে আকাশের দিকে ছুটছে, তার শাখা প্রশাখা বাড়িয়ে দিচ্ছে আর ধরার চেষ্টা করছে অরুণিমা আর শিউলিকে। এই জঙ্গল বড়ই রহস্যময় রে দিদি, আমরা বেঁচে ফিরবো তো রে? ভয় পাস না বোন, আমি আছি তো, ভয় পাস না। দাদা দাদা দাদা, তোরা কোথায়? দাদা 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 দাদা, সারা দে তোরা কোথায়? দাদা দাদা দাদা। এইদিকে অরুণ আর প্রশান্ত দৌড়াতে শুরু করেছে। তাদের পিছনে সেই গরু এখনো তাদেরকে তাড়া করছে। তারা একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ে। এবার কি হবে? কি হবে এবার? আমার মন বলছে এটা কোনো সাধারণ গরুই নয়, এটা একটা মায়াবী গরু। অরুণ আর প্রশান্ত গাছের আড়ালে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। এমন সময় গাছ থেকে নেমে আসে এক পিশাচিনী, মায়াবতী। তার চোখে আগুন যেন ঠিকরে বেরোচ্ছে। মুখ দিয়ে লাল লকলকে জিভ আস্তে আস্তে বেরিয়ে এগিয়ে যাচ্ছে অরুণের দিকে। অরুণের গলাটা চেপে জড়িয়ে ধরে সেই জিভ। কি হলো তোর? এ কি? এ তো সেই পিশাচিনী। ছাড় ছাড়, আমাকে ছাড় ছাড় ছাড়, ভাইকে ছেড়ে দে বলছি, ছাড়, ছেড়ে দে বলছি, ছাড়। অরুণ ছটফট করতে থাকে, দম নিতে পারে না। তার অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে যেন শিথিল হয়ে যাচ্ছে। এক সময় হঠাৎ করে তার চোখ উল্টে যায়, জিভ বেরিয়ে আসে। ব্যাস,
ছটফটানি একদম থেমে যায়। প্রশান্তের চোখের সামনে অরুণ মারা যায়। কে আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। কে আছো? দাদা, দাদা সাবধান, তোর পেছনে। শিউলি আর জলাতে নামতে পারে না। ভয় পেয়ে যায় অরুণিমা। তার হাত ধরে টানতে টানতে বলে, পালাতে হবে বোন, আমাদের পালাতে হবে। এই জঙ্গল থেকে পালাতে হবে। এই জঙ্গল ভালো নয়, এই জঙ্গল ভালো নয়। দুজনে আবারও দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা এসে পৌঁছায় সেই পিকনিকের স্থানে। হঠাৎ করে দেখে সেখানে উপস্থিত সেই গরু আর সেই লোকটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। কে তোমরা? কি চাও আমাদের কাছে? সকলের মৃত্যু, সকলের মৃত্যু। কিন্তু কিন্তু কেন? আমরা কি করেছি? এমন সময় সেখানে উপস্থিত হয় মায়াবতী। জঙ্গলে তখন হাওয়া বইতে শুরু করেছে। গাছে গাছে তুলে ফিসফিস করে বলছে তারা কিছু কথা। মায়াবতী বৈশাচিক কণ্ঠে বলে ওঠে, সকলের মৃত্যু চাই, সকলের মৃত্যু চাই। কিন্তু কেন? আমরা তো কিছু করিনি। আমাদের সাথে কেন করলে এটা? আমার দুই দাদাকে তোমরা কেন মারলে? তোমরা শহরের লোকেরা অতীব নীচ, জঘন্য। এই জঙ্গলটা রাস্তার ধারে হওয়ার জন্য অনেকেই এই জঙ্গলে পিকনিক করতে, গল্প করতে, ঘুরতে আসতো। আমাদের গ্রামের মেয়েরা জঙ্গলে তাদের গবাদি পশু চড়াতে আসতো। ছেলেরা আমাদের ওপর নজর রাখতো। কত মেয়েকে যে ওরা ওইভাবে সর্বনাশ করে জঙ্গলে গুম করে দিয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। সেবারে আমিও গরু নিয়ে যাচ্ছিলাম। দুটো বদমাস ছেলে শহর থেকে এসে আমাকে মেরে ঘুম করে দেয়। আমাকে বাঁচাতে এই কাকা এগিয়ে এসেছিল, তাকেও মেরে দিয়েছিল। আমি তো প্রথম কটা দিন বুঝতেও পারিনি যে আমি মারা গেছি। অতৃপ্ত আত্মা হয়ে গ্রামে গ্রামে ঘুরেছি, নিজের বাবা মাকে দেখেছি কান্না করতে। তারপরে বুঝতে পারলাম আমি মৃত। তারপর থেকেই এই জঙ্গলে যারা আসে তাদের মেরে ফেলি, যাতে আমার মতো আর কোনো মেয়ে কষ্ট না পেয়ে মরে। কিন্তু আমরা এমন নই। সবাই সমান, সবাই সমান। লালি, লালি শেষ করে দে, দুটোকে শেষ করে দে। মায়াবতীর এই কথা শুনে তার গরুটা অতীব বৃহৎ আকৃতিতে পরিণত হয়। তার চোখ দুটো রাগে লাল হয়ে যায়। দৌড়ে আসে দুই বোনের দিকে, ঝাঁপিয়ে পড়ে দুই বোনের উপরে। সঙ্গে সঙ্গে মায়াবতীর পৈশাচিক কণ্ঠে হেসে ওঠে খিলখিল করে। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। তৎক্ষণাৎ মায়া জঙ্গল যেন দুলে উঠল। গাছপালাগুলো আনন্দে উল্লাস করতে লাগলো। ভয়ঙ্কর অট্টহাসি আর তাদের চিৎকার একত্রে মিলিয়ে গেল জঙ্গলের গভীরে, আরো গভীরে। তার মৃত্যু ঘটবে। আসবে নাকি, আসবে নাকি তোমরা এই মায়া জঙ্গলে? আসবে, আসবে। তবে এসো, এসো।